নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার। আমরা সরাসরি প্রশ্নের মধ্যে যাচ্ছি। দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের পর হালের বিজেপি আমল, ত্রিপুরা কেমন আছে? কিভাবে এই বিজেপির মতো যে ফ্যাসিস্ট শক্তি যেটা বলা হচ্ছে, তার সাথে পার্টি কিভাবে লড়াই করছে? ত্রিপুরায় অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজের সন্ধানে ত্রিপুরার বাইরে যাওয়া, দেশের বাইরে যাওয়া, সেখানে কাজ করতে গিয়ে বেঘুরে মৃত্যুর মুখে পতিত হওয়া, মৃত্যুর পর অনেকের মৃতদেহ বাড়িতে পরিবারের কাছে ফিরিয়ে আনতে না পারার যে বেদনাদায়ক ঘটনাবলী, এটা নূতন করে আবার শুরু হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। এগুলো অতীত ইতিহাসে পর্যবেসিত হয়েছিল। ত্রিপুরায় এই সরকার আসার পর যেটা বলা যায়, কাজ নেই, রোজগার নেই, কেনবার ক্ষমতা মানুষের নেই। সব মিলিয়ে একটা অর্থনৈতিক সংকটাপন্ন পরিস্থিতি ত্রিপুরায় চলছে। গ্রামেও কাজ নেই, শহরেও কাজ নেই। সরকারের যে উন্নয়নমূলক দপ্তরগুলো 20 থেকে 25টা, সেগুলো তো কোনো কাজকর্ম সেভাবে হচ্ছে না। এটা একটা দিক বললাম। বেকারদের নিয়োগ হচ্ছে না। মাঝে মধ্যে ইন্টারভিউ হয় না তা না, কিন্তু ফলাফল ঘোষিত হতে সময় লাগে। ফলাফল ঘোষণার পর যাদের নাম তালিকাভুক্ত হলো, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কাজে যোগদান করার যে ব্যবস্থা করা, সেটা বহু ক্ষেত্রেই হচ্ছে না। এই সরকার আসার পর রাজ্যের শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 56,000 কমে গেছে। তার মানে দাঁড়াচ্ছে সব মিলিয়ে শূন্য আসনের সংখ্যা এটা 55 থেকে 60,000-এর কাছাকাছি হবে। ত্রিপুরা তো একটা ছোট্ট রাজ্য, হচ্ছে পরিস্থিতি। এখানে আইনের শাসন নেই, জঙ্গলের শাসন চলছে। বিরোধীদেরকে স্তব্ধ করবার জন্যে, তাদের প্রতিবাদের কণ্ঠকে দমিয়ে রাখবার জন্যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস প্রথম থেকেই বিজেপি সরকার ত্রিপুরায় চালু করেছে। খুন, বাড়িঘরে অগ্নিসংযোগ, মিনস অফ লাইভলিহুড, যেগুলো সরকারি কর্মচারী না হয়তো, যেটাকে মাধ্যম করে পরিবার
প্রতিপালনের চেষ্টা করে সেগুলোর উপর আক্রমণ হচ্ছে, লুটতরাজ হচ্ছে, কোনো বিচার নাই। মহিলাদের বিরুদ্ধে আক্রমণ বীভৎস চেহারা নিচ্ছে, কিশোরীরাও আক্রান্ত হচ্ছে। থানায় গেলে পর ব্যতিক্রমী কিছু থানা বাদ দিলে পর অধিকাংশ থানাতেই মামলা নিতে চাইছে না, বরং উল্টো পরামর্শ দিয়ে দিচ্ছে মণ্ডলের সঙ্গে কথা বলে মীমাংসা করে নিন। মণ্ডল মানে হচ্ছে বিজেপির বিধানসভা কেন্দ্রকে তারা মণ্ডল বলে, তার একটা কমিটি আছে, এরাই সব কিছু নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে পুলিশের ভূমিকা। এই যে পরিস্থিতি চলছে তার সব কিছুর উপরে যেটা আছে সেটা হচ্ছে ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোট, নগরের ভোট, ইতিমধ্যে হয়ে যাওয়া 2টো লোকসভার ভোট, আমাদের এখানে আরেকটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার ভোট, এবং বিধানসভার ভোট তো আছেই। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর একটা উল্লেখযোগ্য অংশ নিজের ভোট নিজেরা বিজেপি শাসনে এখন আর দিতে পারছে না। সবগুলোকে একসাথে করলে পরে এটা মনে করার কারণ নেই যে এই সমস্ত কাণ্ড কারখানা করার পরেও বিজেপি সরকারের উপর মানুষের সমর্থন অটুট রয়েছে, এটা ভুল হবে। 2023-এর যে নির্বাচন হলো সেই নির্বাচনে যেটা দেখা গেল তাতে 2018 নির্বাচনে বিজেপি 51% ভোট পেয়েছিল। প্রকৃতপক্ষে এটা বিজেপির ভোট ছিল না, তাতে প্রায় 40 থেকে 42% ভোট ছিল কংগ্রেসের ভোট। সেই ভোট রিডিউস করে কংগ্রেস 42 থেকে 2.5 আসলো, বাকি 40% ভোট বিজেপির বাক্সে গেল। বিজেপি আগের ভোটে 5%-এর নিচে ভোট পেয়েছিল, 18-র ভোটে 51%-এর বেশি ভোট পেল। কোত্থেকে আসলো এই ভোট? এটা ছিল অ্যাকচুয়ালি কংগ্রেসের ভোট ছিল। কিন্তু এরপর থেকে যে ঘটনাগুলো আমি বললাম, সর্বশেষ বিধানসভা নির্বাচন পর্যন্ত ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি তারা রেখেছিল মানুষের সামনে, সবগুলোর সাথে অর্থনৈতিক বিষয়গুলি যুক্ত। শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদের বেতন ভাতা বৃদ্ধির প্রশ্ন, 7 সেন্ট্রাল পে কমিশন পাবে, শূন্য পদ, একটা কল্পিত হিসাব বের করে সরকার তৈরি করতে পারলে পর প্রথম দিনই মন্ত্রিসভার বৈঠকে এই 55,000 শূন্য পদ পূরণ করে ফেলবে। রেগা সারা ভারতবর্ষে যেটা চালু হয়নি, ত্রিপুরায় 200 দিনের রেগা চালু হবে। 340 টাকা মজুরি, দেশের কোথাও নাই, 340 টাকা মজুরি তৈরি হবে। এই সমস্ত বিষয়গুলো মানুষকে দারুণভাবে প্রলুব্ধ করেছিল। যদিও আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম বিভ্রান্ত হবেন না, মোহগ্রস্ত হবেন না, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন, এগুলো পরিকল্পিতভাবে এরা আপনাদেরকে বামফ্রন্টটি ফ্রন্ট সরকার থেকে মানে বিভ্রান্ত করে তাদের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ তো সবাই সেটা গ্রহণ করলো না। তারা চাইলো দেখি এটা পরিবর্তনের মধ্যে দিয়ে কিছু হয় কিনা। সেটা যেটা গিয়ে দেখা গেল, মানুষ দেখতে আরম্ভ করলেন 1 বছর, 1.5 বছর, 2 বছরের ব্যবধানে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যা বলেছিল এত সঠিক বলেছিল। আমরাই তাদেরকে বিশ্বাস করতে পারিনি, আস্থা রাখতে পারিনি। বিজেপি প্রধানমন্ত্রী নিজে বলছে, তৎকালীন অর্থমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের সে বলছে, বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, সেই সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সেই সময় এগুলি বলেছেন। ফলে মানুষের সেই সমস্ত কারণে একটা বিশ্বাসের ভিত তৈরি হয়েছিল। কিন্তু 1-1.5 বছরের ব্যবধানে এগুলো সমস্ত চৌপাট হয়ে গেল।
ফলে এই যে বিধানসভার নির্বাচনটা হলো, তাতে গিয়ে আমাদের পিপলের কাছে অ্যাপ্রোচ ছিল আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি এবং একটা অল্টারনেটিভ প্রো পিপল গভর্নমেন্ট তৈরি করো, যারা রাজ্য সরকার তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যেও মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলো সুরাহা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে। গিয়ে দেখা গেল এবারকার ভোটে 5 বছরের ব্যবধানে ওদের ভোট 51 থেকে কমে 39-এ চলে আসলো। এবং এই 39 ভোট প্রকৃত ভোট না। আমরা যে বিভিন্ন বুথ থেকে হিসেব সংগ্রহ করতে পেরেছি, তাতে গিয়ে অন এন অ্যাভারেজ তাদের ভোট 20 থেকে 22%-এর বেশি না। বাকিটাও ফলস ভোট। রামের ভোট রাম দিতে পারেনি, শামের ভোট শাম দিতে পারেনি। এরকম যে বিরাট অংশের ভোট তাদের বাইক বাহিনী, তাদের মুসলমান, এদেরকে ব্যবহার করে সেই ভোট হরণ করে তাদের পক্ষে সেই ভোটটা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা করে গিয়ে তাদের 15 থেকে 17 ভাগ ভোট 39-এর মধ্যে, যেটা ফলস ভোট, এটা ওদের ভোট না। তার মানে দাঁড়াচ্ছে 5 বছরের ব্যবধানে এটা পরিষ্কার যে মানুষ এই সরকারের উপর আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে এবং সমর্থন তুলে নিচ্ছে। কিন্তু একটা উপজাতি অংশের মধ্যে নতুন করে তৈরি হওয়া একটা সংগঠন, রাজ পরিবারকে ভিত্তি করে এরা উপজাতিদের ঐক্য রক্ষার নাম করে ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। এটাও বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করে কৌশল, উপজাতি ভোটটা যাতে বিজেপির দিকে যাবে না তারা জানে, এটা যাতে লেফটের দিকে না আসে, সিপিআইএমের দিকে না আসে, এটাকে প্রিভেন্ট করার জন্যে এই কৌশলটা তারা গ্রহণ করেছিল। এই কৌশলটা গ্রহণ করে এরা 13টা আসন জিতেছিল, 19 ভাগ ভোট পেয়েছিল। এটা বিজেপিকে আলটিমেটলি সরকার রক্ষা করতে সাহায্য করেছিল। এই সব কিছু থেকে, যেটা আমি সংক্ষেপে বললাম, এর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন ত্রিপুরার মানুষ আগের সরকার আর বর্তমান সরকার সম্পর্কে কী ভাবছে। আর একটা বিষয় যেটা সাম্প্রতিক রাজনীতিতে, আমাদের দেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে, বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের ওপর যেটা প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ সমস্যা নিয়ে চাপানুতোর একটা শুরু হয়ে গেছে। সেটা ত্রিপুরাতেও হয়েছে, সেটা পশ্চিমবঙ্গ হয়েছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অনভিপ্রেত পরিস্থিতি, এটা সামলাতে পার্টি কি ভূমিকা নিচ্ছে? আমাদের ত্রিপুরায় উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার মধ্যে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সম্প্রীতির যে পরিবেশ, এটা আবহমান কাল থেকে চলে আসছে। মুসলিমদের উৎসব হিন্দু মুসলিম মিলেই করে, হিন্দুদের উৎসব হিন্দু মুসলিম মিলেই করে, খ্রিস্টানদের উৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে করে, বুদ্ধিস্টদের উৎসব বুদ্ধিস্ট সহ অন্যান্য সমস্ত ধর্মীয় যে অংশের মানুষ একসাথে মিলেমিশে আমরা করতে অভ্যস্ত। রাজনীতি আলাদা হতে পারে, ভোটের সময় যার যার ভোট যাকে দেওয়ার তারা দেবে, কিন্তু এই যে পরিমণ্ডল, এটা একটা দারুণ পরিমণ্ডল ছিল। বিশেষ করে বিজেপি সরকারে আসার পর থেকে আরএসএসকে পেছনে রেখে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এই সমস্ত সংগঠনগুলোর নাম ব্যবহার করে তারা ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টায় নিজেরা সক্রিয় হয়ে উঠবার একটা ভূমিকা নেয়। যদিও এটাকেও আমরা আমাদের উপর আক্রমণ কেন্দ্রীভূত হওয়া সত্ত্বেও এই ধর্মীয় যে বিভাজন, এটার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষের যে একতা, সংহতি, যেটা বাদ দিলে পর শান্তি সুরক্ষিত হবে না, সম্প্রীতি সুরক্ষিত হবে না, এবং তা যদি না হয় গণতান্ত্রিক অধিকার যেটা সংহার করে নিয়েছে, এটাকে পুনরুদ্ধার করা কঠিন হবে। এই যে অ্যাপ্রোচ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছিলাম, তাতে গিয়ে ওরা অনেকটা অসুবিধায় পড়ছিল। কিন্তু বিশেষ করে 23-এর যে দ্বিতীয়বারের বিধানসভা নির্বাচন তারা করলো, এবং তাতে গিয়ে যে ফলাফলটা তাদের হাতে আসলো, এরা বুঝতে পারলো মানুষ তো আমাদের সঙ্গে নেই। আমরা তো আসলে
মানে জনগণের ভোটের সরকার করতে পারছি না। আমরা তো অনেক কম ভোট পেয়েছি। যে হিসেব আপনাদের দিচ্ছি, বিজেপি কিন্তু এই হিসেব আমরা পাবলিকলি দিচ্ছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। নান ফ্রম দেম, এনিবডি আমাদের চ্যালেঞ্জটাকে কাউন্টার চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না, কারণ তারা সবটা জানে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যা দেখলো যে স্বাভাবিক কারণে এই ভোটের ফলাফলের মধ্যে দিয়ে মানুষের মধ্যে নতুন করে আর একটা বিশ্বাসের ভিত তৈরি হবে, এটাকে দাবিয়ে রাখতে গেলে পর বিভাজন তৈরি করার রাস্তা নাই। ফলে তারা অ্যাক্টিভলি আরম্ভ করেছে, বিশেষ করে বাছাই করে নিয়েছে হিন্দু মুসলিম মিশ্র জনবসতির এলাকা, যেখানে ওদের ফল খারাপ হয়েছে। সেই জায়গায় আক্রমণ, আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি নাম ব্যবহার করছে না, বিজেপির সামনে আসছে না, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে ভিত্তি করে কোথাও কালীর মূর্তি নষ্ট করছে, কোথাও লক্ষ্মীর মূর্তি নষ্ট করছে, কোথাও দুর্গাপূজার চাঁদার নামে গাড়ি থামিয়ে চাঁদা চাইতে গিয়ে হিন্দু অংশের মানুষ না তাদের উপরে চাপ সৃষ্টি করছে। তারা এগুলি কোনো কোনো জায়গায় বিরোধিতা করছে, তারা বলবার চেষ্টা করছে এরকম তো আগে ছিল না, এটা আপনারা কি করছেন, দাঁড়িয়ে মারদাঙ্গা হচ্ছে। এবং এই সমস্ত কাণ্ড কারখানা করে একটা তারা পরিমণ্ডল সেখানে নষ্ট করার চেষ্টা করছে। বছরে বাংলাদেশের ঘটনা ঘটল, যেটার জন্য আমরা তো প্রস্তুত ছিলাম না। আমরা এটা বুঝতে পারছিলাম বাংলাদেশ সরকার ক্রমশ মানে বাংলাদেশের জনগণের সমর্থন হারাচ্ছে। ওখানে দুর্নীতি প্রচণ্ডভাবে বাড়ছে, মানুষের মধ্যে খুব বিক্ষোভ বাড়ছে, এবং এই মানুষ যাতে স্বাধীনভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, গত পরপর দুটো লোকসভা নির্বাচনেই সাধারণ মানুষের ভোটের অধিকার বাংলাদেশের শেখ হাসিনার দল সেখানে অনেকটাই বলা যায় সেখানে হরণ করে নিয়েছে। মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। ঠিক এরকম একটা পরিস্থিতিতে ছাত্ররা সেখানে সামনে চলে আসলো। শেখ মুজিবুর রহমান তাদের দেশের স্বাধীনতার সংগ্রামে যারা অংশগ্রহণ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের জন্যে চাকরি, বদলি, প্রমোশন, হেনতেন ক্ষেত্রে এটা সংরক্ষণের ব্যবস্থা করেছিল। ছাত্ররা সেখানে দাবি করতে শুরু করলো আর কত এই সংরক্ষণ চলবে, এই নিয়ে একটা লড়াই শুরু হয়। সেই লড়াই যেতে যেতে এমন একটা জায়গায় চলে যায় যে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতবর্ষের কোন একটা রাজ্যে সেই সময়ে আশ্রয় নিতে তিনি বাধ্য হয়েছিলেন। এই পরিস্থিতির পর ওখানে নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তৈরি হয়, যারা প্রথম থেকেই শেখ হাসিনার সরকারকে পছন্দ করছিল না। এবং শেখ হাসিনার সরকার এই সমস্ত যে তাদের দেশের ধর্মান্ধ প্রতিক্রিয়ার যে শক্তিগুলো এদেরকে বেআইনি ঘোষণা করেছিল, তাদের ডেমোক্রেটিক ফাংশনিং সিল করে দিয়েছিল, এগুলি সমস্ত প্রত্যাহার করে নিয়েছে। ফলে এরা খুব সামনে চলে আসছে। সামনে এসে এরা ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এরকমদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় তারা আক্রমণ সংগঠিত করতে শুরু করে। এটা আমাদের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তৈরি করে। এই ঘটনাটাকে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা এটাকে এক্সপেক্ট করার সুযোগ নেয়। আমি যেটা বললাম, ভোটের পর তারা শুরু করেছে বিভাজন তৈরি। বাংলাদেশের ঘটনার পর বাংলাদেশের ইনসিডেন্ট তাদের সামনে একটা অতিরিক্ত সুযোগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে আমরা রাস্তায় নামছি। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী রাস্তায় নামছে। বাংলাদেশের রিপোর্টও আমাদের কাছে আছে। বাংলাদেশে এই যে সংখ্যালঘু মানে হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা বড় অংশ তারা এটার বিরোধিতা করছেন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। এই এলাকাগুলোতে শান্তি রক্ষা করার জন্য, সুস্থিতি রক্ষা করার জন্য ভূমিকা নিচ্ছেন। তো এই বিষয়গুলো আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বলছে না, আর তারা শুধু বলছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। কাজে দুদিক থেকে একটা সত্য লুকুচ্ছে আর একটা প্রকৃত ঘটনা উপস্থিত করছে না। এগুলি মানুষের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি।
এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে বর্তমান সরকার তার উপর আমরা চাপ সৃষ্টি করি যে তোমরা এখানে একটা নতুন সরকার তৈরি করেছো, গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বলছো তোমাদের ভাষায়, এখানে সমস্ত অংশের মানুষের তাদের যে ধর্মের স্বাধীনতা তাকে তোমরা রক্ষা করবো বলেছো, কিন্তু তারা আক্রান্ত হচ্ছে, তার যারা করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছ না, তাদের উপর আমরা চাপ সৃষ্টি করছি। আর আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা যেটা বলছি যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বাংলাদেশের ঘটনা তারা তাদের সুবিধার্থে বিকৃতভাবে উপস্থিত করে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যে ইতিবাচক ভূমিকা এটাকে চেপে গিয়ে তারা তাদের মতো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কাজে এর বিরুদ্ধে ত্রিপুরার গণতান্ত্রিক শক্তিকে ধর্মনিরপেক্ষ অংশের মানুষদের আমরা ঐক্যবদ্ধ করার সেখানে আহ্বান আমরা রাখি। তাতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা যখন রাস্তায় নামে এই প্রচারটা করতে শুরু করলাম এবং মানুষ তথ্যাদি সংগ্রহ করতে আরম্ভ করলো, এতে গিয়ে দেখা যাচ্ছে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ যেটা শুরু করেছিল, এমনকি বাংলাদেশের তাদের যে ফরেন অ্যাফেয়ার্স যে দপ্তর এটা পর্যন্ত আক্রমণ করেছিল। পৃথিবীর কোথায় এটা হয় না, আগরতলায় তারা করলো, এটারও আমরা প্রচণ্ডভাবে নিন্দা করেছি, সারা দেশে তার প্রতিক্রিয়া হয়েছে। সবটা মিলিয়ে এরা আইসোলেটেড ফিল করছে এবং সাধারণ মানুষ এই যে এই ধর্মান্ধ দৃষ্টি নিয়ে বিভাজন তৈরির যে প্রচেষ্টাটা এটার বিরুদ্ধে এখন কিন্তু মোটামুটিভাবে সোচ্চার। এবং আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল যেটা একেবারে খুব লাফালাফি করে শুরু করেছিল, ইদানিং সেটা সেভাবে করার দুঃসাহস সেভাবে দেখাচ্ছে না। কিন্তু আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি না, আমরা চোখ কান খোলা রাখার চেষ্টা করছি। সিপিআইএম ডিজিটালে অনেকখানি সময় দেওয়ার জন্য কমরেড সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।